আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাটেরিয়ালিটি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের একটা আইএসএ আছে, আইএসএ 320, যেটা ম্যাটেরিয়ালিটি নিয়ে আলোচনা করা আছে। সো প্রথমে আমরা ম্যাটেরিয়ালিটি বলতে কি বুঝি, আমরা যদি ডেফিনেশনটা খেয়াল করি, ইনফরমেশন ইজ ম্যাটেরিয়াল ইফ ইটস omission or misstatement could influence the economic decisions of users on the basis of financial statement. সো যে ইনফরমেশনটা ইউজারের ইকোনমিক ডিসিশন মেকিংয়ে এফেক্ট করে, খুব সহজে বললে একটা ইনফরমেশন ইউজারের কাছে থাকলে সে যে ডিসিশনটা নিত, আর ইনফরমেশন না থাকলে তার ডিসিশনটা অন্যরকম হতে পারত। সো এই ইনফরমেশনটা তার জন্য ম্যাটেরিয়াল। আমরা যদি উদাহরণ দেই, যেমন বাংলাদেশের শেয়ার মার্কেটের দিকে যদি আমরা তাকাই, শেয়ার মার্কেটে দুই ধরনের ইনভেস্টর থাকে। এক ধরনের ইনভেস্টর আমরা বলি ফটকা ইনভেস্টর, যারা বিভিন্ন কোম্পানি শেয়ার কিনে, তারা কোম্পানিরা তো কোয়ালিটি বা তার ফিনান্সিয়াল স্টেটমেন্টের কোয়ালিটি এগুলো চিন্তা করে না, তারা হচ্ছে বিভিন্নভাবে শেয়ার কিনে, বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে শেয়ার কিনে 2-4 টাকা লাভ হলে আবার ওই শেয়ারটা সেল করে দেয়। দ্যাট মিনস তারা ক্যাপিটাল গেইন পেতে চায়। আর এক ধরনের ইনভেস্টররা আছে, তারা হচ্ছে ভালো ভালো কোম্পানি শেয়ার কিনে, যেমন স্কয়ার ফার্মা, জিপি, ব্যাড বিসি, এরকম ভালো ভালো কোম্পানির শেয়ার কিনে এবং তারা এই শেয়ারটা সেল করে না। তাদের উদ্দেশ্য হচ্ছে বছর শেষে যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হবে তখন তারা ডিভিডেন্ড ইনকামটা কনজিউম করবে। আমরা মাঝে মাঝে দেখি পেপারে যে বড় বড় প্রজেক্টে সিন্ডিকেশন লোন দেয় কয়েকটা ব্যাংক মিলে, মনে করেন 300-400 কোটি টাকা সিন্ডিকেশন লোন দিল। এই সমস্ত সিন্ডিকেশন লোনের অনেক কঠিন কঠিন শর্ত থাকে। যেমন একটা শর্ত থাকতে পারে যে নেক্সট 3 ইয়ার্স কোম্পানি কোনো ডিভিডেন্ড দিতে পারবে না। তাহলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেখানে সিন্ডিকেশন লোনের নোটটা আছে সেখানে তাকে ডিসক্লোজ করতে হবে যে দিস লোন হ্যাজ বিন টেকেন ফ্রম দিস অ্যান্ড দিস ব্যাংকস সাবজেক্ট টু নট পেইং ডিভিডেন্ড ইন নেক্সট 3 ইয়ার্স। এই যে 3 বছর ডিভিডেন্ড দিবে না, এই ইনফরমেশনটা যখন যে ইনভেস্টর প্রফিট পেতে চায়, দ্যাট মিনস ডিভিডেন্ডকে ইনকাম হিসেবে পেতে চায়, সে কিন্তু এই কোম্পানির শেয়ার আর কিনবে না, কারণ এই কোম্পানি নেক্সট 3 ইয়ার্স ডিভিডেন্ড দিবে না। তাহলে কি হলো, ওই ইনভেস্টরের জন্য যে ডিভিডেন্ড ইনকাম কনজিউম করতে চায় তার জন্য কিন্তু এই যে নেক্সট 3 ইয়ার্স ডিভিডেন্ড দিবে না, এই ইনফরমেশনটা তার জন্য ম্যাটেরিয়াল। সো সে কিন্তু ওই কোম্পানির শেয়ার আর কিনবে না। আমরা যদি রিয়েল লাইফের এক্সাম্পল দিই, যেমন ঢাকা শহরে আমরা সবচেয়ে কম দামে বই কিনি হচ্ছে নীলক্ষেত থেকে। বিভিন্নভাবে নীলক্ষেতে যাওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটির দিক থেকে, আজিমপুরের ওদিক থেকে, সায়েন্স ল্যাবরেটরির দিক থেকে। আমরা আলোচনার খাতিরে ধরে নেই যে শুধু সায়েন্স ল্যাবরেটরির দিক থেকেই নীলক্ষেতে যাওয়া যায়। তো একজন নীলক্ষেতে বই কিনতে যেতে চায়, তার এক ফ্রেন্ড নীলক্ষেতে আসে, তাকে সে ফোন করে জিজ্ঞাসা করলো যে ওদিকের অবস্থা কি, আমি তো পরীক্ষার সামনে বই কিনতে যেতে চাই। তা সে বলল, তুমি তো বই কিনতে আসবে, আমরা জানি যে সায়েন্স ল্যাবরেটরি দিয়ে নীলক্ষেতে যেতে গেলে ডাইনে পড়ে ঢাকা কলেজ, ঢাকা কলেজের অপোজিটে হচ্ছে হকার্স মার্কেট। মাঝে মধ্যেই ঢাকা কলেজের পলিটিক্যাল ছাত্র নেতাদের সঙ্গে এই হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মারামারি হয়, এটা অনেক সময় গোলাগুলির পর্যায়ে চলে যায়। সো সেই ফ্রেন্ড বলল যে তুমি আসতে পারো বই কিনতে, কিন্তু ঢাকা কলেজের পলিটিক্যাল স্টুডেন্টদের সঙ্গে হকার্স মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে মারামারি এবং গোলাগুলি হচ্ছে। এখন গোলাগুলি হওয়া মানে ক্রস ফায়ারে পড়ে যে কেউ মারা যেতে পারে। সো এটা আপনার জন্য লাইভ থ্রেট। সো আপনি লাইভ থ্রেট নিয়ে কিন্তু ওই দিন বই কিনতে যাবেন না। সো এই ইনফরমেশনটা আপনার জন্য ম্যাটেরিয়াল। কিন্তু ফ্রেন্ড যদি এটা বলে যে না তুমি আসতে পারো, তবে সায়েন্স ল্যাবরেটরি থেকে গাউসিয়া পর্যন্ত কিন্তু জ্যাম আছে, জ্যামে ঠাসা। এখন ঢাকা শহরে আমরা থাকবো কিন্তু জ্যাম ফেস করব না, সেটা কিন্তু হতে পারে না। সো এই যে জ্যামের কথা বলা হচ্ছে, এই ইনফরমেশনটা কিন্তু আপনার জন্য ম্যাটেরিয়াল না। আপনি জ্যাম সহ্য করে হলেও যেহেতু পরীক্ষার সামনে আপনি বই কিনতে যাবেন। নর্মালি ম্যাটেরিয়ালিটি বলতে আমরা কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি বুঝি, যার একটা থ্রেশহোল্ড বা কাট অফ পয়েন্ট থাকে।
তবে ম্যাটেরিয়ালিটি মূলত দু ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি যেমন বললাম, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি। কোয়ালিটেটিভ ম্যাটেরিয়ালিটি হচ্ছে বাই নেচার দ্য ইনফরমেশন ইজ ম্যাটেরিয়াল। অ্যাজ অ্যান অডিটর আমরা যখন প্ল্যানিং করব, প্ল্যানিং স্টেজেই আমাদের জন্য ম্যাটেরিয়ালিটিটা কনসিডারেশনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে when determining the nature, timing and extent of audit procedures, যেটা আমরা প্ল্যানিং স্টেজে করে থাকি। একটু আগেই বললাম যে ম্যাটেরিয়ালিটি হতে পারে অ্যামাউন্ট, ভ্যালু আর কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমি বলছি কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটি। এর আর একটা হচ্ছে নেচার বা কোয়ালিটি। আমরা যখন এক্সাম্পল দিব তখন এটা ক্লিয়ার হবে যে বাই নেচার কিভাবে ম্যাটেরিয়াল হয়। সো কোয়ান্টিটেটিভ ম্যাটেরিয়ালিটির ক্ষেত্রে একটা থ্রেশহোল্ড লেভেল বা কাট অফ পয়েন্ট থাকে। আমরা একটু পরে দেখব যে কিভাবে আমরা ম্যাটেরিয়ালিটির লেভেলটা ঠিক করি। আমরা এখানে আলোচনার খাতিরে ধরে নেই একটা মাঝারি কোম্পানির ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে ম্যাটেরিয়ালিটি সেট করলাম 50 লক্ষ টাকা। সো এই 50 লক্ষ টাকা হচ্ছে অডিটরের থ্রেশহোল্ড বা কাট অফ পয়েন্ট। কোনো ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট যদি এই 50 লক্ষ টাকাকে ক্রস করে তখন আর অডিটর এটাকে টলারেট করতে পারবে না। তাকে কি করতে হবে? এটার জন্য তার রিপোর্টকে মডিফাই করতে হবে। আইএসএ 320-তে আসলে ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেশনের কোনো গোল্ডেন রুল বা ম্যাথমেটিক্সের মধ্যে কোনো ফর্মুলা প্রদান করা হয় নাই, বাট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বিষয়ের উপর সিএ ফার্মগুলো তাদের ম্যাটেরিয়ালিটি ক্যালকুলেট করে থাকে। সো এখানে তার কিছু এক্সাম্পল দেওয়া হলো, যেমন রেভিনিউর 0.5 থেকে 1% যদি কোনো ফিগার মিস স্টেটমেন্ট পাওয়া যায় তাহলে সেটাকে ম্যাটেরিয়াল হিসেবে ধরা হয়। গ্রস প্রফিটের 0.1 থেকে 1%, প্রফিট বিফোর ট্যাক্সের 5 থেকে 10%, টোটাল অ্যাসেটের 1 থেকে 2%, নেট অ্যাসেটের 2 থেকে 5%, প্রফিট আফটার ট্যাক্সের 5 থেকে 10%। এটা আসলে ডিপেন্ড করে অডিটরের উপরে। এটা অডিটর টু অডিটর, ফার্ম টু ফার্ম ভ্যারি করবে, কারণ আইএসএ 320-তে বলা আছে যে ম্যাটেরিয়ালিটির কথা কি বলা আছে, ইটস এ ম্যাটার অফ অডিটরস প্রফেশনাল জাজমেন্ট। তার প্রফেশনাল জাজমেন্ট অনুযায়ী সে ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করবে। আমরা নেচারের কথা বলছিলাম। সো বাই নেচার এটা কিভাবে ম্যাটেরিয়াল, যেমন ট্রানজ্যাকশন উইথ রিলেটেড পার্টিস। আমরা জানি রিলেটেড পার্টি কারা, দোজ হু হ্যাভ সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন ডিসিশন মেকিং অফ এ কোম্পানি। একটা কোম্পানিতে যাদের ডিসিশন মেকিংয়ের সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। সবার আগে কারা আসবে তাহলে? একটা কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে এমডি, সিএফও বা অন্যরা আসবে। তো রিলেটেড পার্টি এটা এত ইম্পর্টেন্ট, এটা এত সেন্সিটিভ যে এই জন্য আমাদের একটা আলাদা আইএসই আছে, IS 24, ডিসক্লোজার অফ রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন। এই IS 24-এ বলা আছে যে এনি সর্ট অফ রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন ইজ ম্যাটেরিয়াল। সেটা 1 টাকার হোক, 100 টাকার হোক, 1 লক্ষ টাকার হোক, আর 100 কোটি টাকার হোক, রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন মানে ম্যাটেরিয়াল। ইভেন এটা আর্মস লেন্থ হোক অথবা আর্মস লেন্থ না হোক। আর্মস লেন্থ মানে হচ্ছে যে একটা নর্মাল কাস্টমারের সঙ্গে যে ভ্যালুতে ট্রানজ্যাকশনটা হচ্ছে রিলেটেড পার্টির সঙ্গে সেই ভ্যালুতে ট্রানজ্যাকশনটা হচ্ছে, তা হলেও আর্মস লেন্থ হলেও যেহেতু রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, সো অ্যাজ পার IS 24 দিস ইজ ম্যাটেরিয়াল। সো যে কোনো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন, সেটা আমরা যেমন ম্যাটেরিয়ালিটির লেভেল সেট করেছি 50 লক্ষ টাকা, এখানে 50 লক্ষ টাকা পর্যন্ত যাওয়ার দরকার না। এটা যদি 10 লক্ষ টাকাও হয় তাহলেও এই নেচারে, দ্যাট মিনস রিলেটেড পার্টি এই নেচারে ওইটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর একটা উদাহরণ আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। মনে করেন একটা কোম্পানিতে 1000 টাকা নেট লস হয়েছে। আমরা ট্যাক্স বা অন্য ইমপ্লিকেশন বাদ দিই সহজ হিসাবের জন্য। সো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এবং ম্যানেজমেন্ট মিলে এটাকে 1000 টাকা প্রফিট দেখাতে চায়। সো 1000 টাকার লসকে 1000 টাকা প্রফিট দেখাতে হলে আমাকে ম্যানিপুলেশন করতে হয় মাত্র 2000 টাকার। আমরা সেট করেছি ম্যাটেরিয়ালিটি 50 লক্ষ টাকায়। সো কোয়ান্টিটেটিভ টার্মে দিস ইজ নট ম্যাটেরিয়াল, বাট কোয়ালিটেটিভ টার্মে দিস ইজ, বা বাই নেচার দিস ইজ ম্যাটেরিয়াল। কেন? এই 2000 টাকার ম্যানিপুলেশন, এই 2000 টাকার ম্যানিপুলেশন
একটা লুজিং কনসার্নকে একটা প্রফিট মেকিং কনসার্নে কনভার্ট করে দিয়েছে। সো তার ডাইমেনশনটাই চেঞ্জ করে দিয়েছে। লোকে বলবে যে লস তো করে নাই, 1,000 টাকা প্রফিট হলে তো করেছে। সো এই নেচারের জন্য এই 2,000 টাকার ম্যানিপুলেশনও এটা ম্যাটেরিয়াল হয়ে যাবে। আবার আরেকটা জিনিস যদি আমরা চিন্তা করি, একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাপ্রুভ করার বা অথেন্টিকেট করার দায়িত্ব হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরসের। সো বোর্ড অফ ডিরেক্টরস যদি এই জাতীয় ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত হয়ে যায়, তাহলে শেয়ার হোল্ডারদের হচ্ছে তারা এজেন্ট, তাহলে শেয়ার হোল্ডাররা আর কোথায় যাবে? এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল। আর একটা ম্যাটেরিয়ালিটি আছে যেটাকে আমরা বলি পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। আমরা একটু আগে যে 50 লক্ষ টাকা ম্যাটেরিয়ালিটির কথা বললাম, এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি। আমাদের অডিটিং স্ট্যান্ডার্ডে দুইটা লেভেলের কথা বলা আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেল আর একটা হচ্ছে অ্যাসারশন লেভেল। সো কোথাও টেস্ট অফ কন্ট্রোল করে আমাদের যদি মনে হয় যে না এখানে কন্ট্রোল সিস্টেমটা একটু উইক, অন্য জায়গায় আমি যে সাবস্টেন্টিভ টেস্টের জন্য আমি যে ম্যাটেরিয়ালিটি লেভেল সেট করেছি, এখানে আসলে আমাকে আর একটু টাফ হতে হবে, আমার যেহেতু রিস্ক বেশি, আমাকে একটু ম্যাটেরিয়ালিটি লেভেলটা এখানে কমাতে হবে। যেমন মনে করি অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা দেখলাম যে পার্টি ওয়াইজ ওরকম কন্ট্রোল নাই, পার্টি ওয়াইজ লেজার সুন্দর করে মেনটেন করা হয় না। সো আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রে আর একটু টাফ অডিট করব। তখন যেটা করা হয়, এই পারফরমেন্স ম্যাটেরিয়ালিটির লেভেলটা সেট করা হয় ওই যে অ্যাসারশন লেভেল, দ্যাট মিনস পার্টিকুলার ক্লাস অফ ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট বলে ব্যালেন্স আর ডিসক্লোজার, এই লেভেলে আমরা সেট করি। তো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি এটাও অডিটরের প্রফেশনাল জাজমেন্ট হতে পারে। যেমন 50 লক্ষ টাকা যেটা আমরা ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টের ম্যাটেরিয়ালিটি লেভেল ধরলাম, এটার 50 থেকে 75% অডিটরের জাজমেন্ট অনুযায়ী ওই ফিগারের 50 থেকে 75% লেভেলে আসলে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি লেভেলটা সেট করা হয়। দ্যাট মিনস যাতে এমন কিছু মিসস্টেটমেন্ট আছে বা থাকতে পারে যেটা কোনোভাবে যেন অডিটরের স্ক্রুটিনি থেকে, অডিটরের অডিট থেকে মিস না হয়ে যায়। তাহলে আমরা কি করি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলে যে ম্যাটেরিয়ালিটি তার থেকে আরেকটু কমে আমরা পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি সেট করি। তার মানে হচ্ছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি হচ্ছে কি ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্টের লেভেলের ম্যাটেরিয়ালিটি থেকে ছোট হবে। এবং এটা করার যেটা বললাম কাজ হচ্ছে যে আমরা এমন কিছু ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট বের করার চেষ্টা করব যেগুলো এগ্রিগেট করলে ওই 50 লক্ষ টাকার আমার যে ওভারঅল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লেভেলের ম্যাটেরিয়ালিটি সেটাকে ছাড়িয়ে গেলেও যেতে পারে। সো পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি লেভেলের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন বা অ্যাকাউন্ট ব্যালেন্স লেভেলে আমাদের যে আনডিটেক্টেড রিস্ক সেটাকে অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামিয়ে আনার চেষ্টা করি। তো ফাইনালি আমরা কি বলতে পারি, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি হচ্ছে ওভারঅল ফিনান্সিয়াল ম্যাটেরিয়ালিটি লেভেলের চেয়ে ছোট, এবং এটার মাধ্যমে আমরা কোনো পার্টিকুলার ক্লাস অফ ট্রানজ্যাকশন, অ্যাকাউন্ট ব্যালেন্স বা কোনো পার্টিকুলার ডিসক্লোজারের ক্ষেত্রে আমাদের যে আনডিটেক্টেড রিস্ক সেটাকে অ্যাকসেপ্টেবল লোয়ার লেভেলে নামিয়ে আনার চেষ্টা করি। আমরা ফাইনালি যদি বলতে চাই যে আসলে এই যে ম্যাটেরিয়ালিটি অ্যাসেসমেন্ট করলাম, এটা অডিটরকে কি হেল্প করে, হাউ মেনি অ্যান্ড হট আইটেমস টু এক্সামিন। সো কি পরিমাণ এবং কোন ধরনের আইটেম সে এক্সামিন করবে, বিশেষ করে সাবস্টেন্টিভ টেস্ট করার সময়, এটা তাকে ম্যাটেরিয়ালিটি লেভেল তাকে হেল্প করে। ওয়েদার টু ইউজ স্যাম্পলিং টেকনিক, দেখা গেল একটা ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার অ্যাকাউন্ট ব্যালেন্সের প্রত্যেকটা ট্রানজ্যাকশনই ম্যাটেরিয়ালিটি যে সেট করলাম আমরা 50 লক্ষ টাকা, তার উপরে প্রত্যেকটা ট্রানজ্যাকশনই 50 লক্ষ টাকার উপরে, তখন কিন্তু আর স্যাম্পলিং করা যাবে না, কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশনই ওখানে আমার ম্যাটেরিয়ালিটিকে ক্রস করেছে। তখন আমাকে কিন্তু সেখানে স্যাম্পলিং টেকনিক ইউজ করলে আর কাজ হবে না, আমাদেরকে সবগুলো ট্রানজ্যাকশনই চেক করতে হবে। দেন ফাইনালি ম্যাটেরিয়ালিটি অডিটরকে হেল্প করে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে এমন কোনো এরর বা মিস স্টেটমেন্ট আছে কি না যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্টকে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রদান করে না, এটা বের করার জন্য এই ম্যাটেরিয়ালিটি অডিটরকে হেল্প করে। ইন কনক্লুশন আমরা যদি বলি, যেটা আইএসএ 320-তে পরিষ্কার বলা আছে
ম্যাটেরিয়ালিটি ইজ এ ম্যাটার অফ অডিটরস প্রফেশনাল জাজমেন্ট। এটা অডিটর টু অডিটর, অডিট ফার্ম টু অডিট ফার্ম ভ্যারি করতে পারে। আর আমরা আগে যেটা বলেছিলাম শুরুতে যে প্ল্যানিং স্টেজে যে ম্যাটেরিয়ালিটি যেমন ইম্পর্টেন্ট, সেরকম কমপ্লিশন স্টেজে, অডিটের কমপ্লিশন স্টেজেও ম্যাটেরিয়ালিটি সমান গুরুত্বপূর্ণ। কারণ তখন যে মিস স্টেটমেন্টগুলো ডিসকভার করা হয়েছে, যেমন সেটা ইন্ডিভিজুয়ালি অর ইন এগ্রিগেট, আমার যে ফিনান্সিয়াল স্টেটমেন্টের ওভারঅল ম্যাটেরিয়ালিটি, দ্যাট মিনস আমরা যেটা এক্সাম্পলে বলেছি 50 লক্ষ টাকা, ওটাকে ক্রস করলো কিনা, ওটাকে যদি ক্রস করে যায় তখন আমি আর আনমডিফাইড বা আনকোয়ালিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে মডিফাইড অডিট রিপোর্ট ইস্যু করতে হবে। সেটা হতে পারে কোয়ালিফাইড, সেটা হতে পারে ডিসক্লেমার, সেটা হতে পারে অ্যাডভার্স। সো এটা হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়ালিটি। আশা করি আপনারা ম্যাটেরিয়ালিটি সম্পর্কে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।